শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল জেরিন, অনেক দিন পর তোমার সঙ্গে বসলাম। আনিস শুভ সকাল। আমিও তেমনটা আসলে মনে করছিলাম আজকে যে অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এবং তুমি তো দেশের বাইরে গিয়েছিলে, কেমন ছিল? আমার এক্ষেত্রে বলতে হবে অনুপ্রেরণা তুমি। তোমার সুন্দর সুন্দর ছবি দেখে আসলে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিলাম, খুবই দারুণ অভিজ্ঞতা ছিল। চমৎকার। এবং এই সময়গুলো আসলে আমাদের উপভোগ করা উচিত। এবং প্রতিবারের মতো আজকে একদম চমৎকার মানুষ আছেন আমাদের সঙ্গে। চলো কে আছে একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি নাট্যকার, গীতিকার ও কথা সাহিত্যিক শফিকুর রহমান শান্তনু। চলুন আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভীষণ প্রাণবন্ত দেখাচ্ছে কিন্তু স্যারকে আজকে। এবং আমি আজকে ভীষণ খুশি, কারণ আমার খুব পছন্দের একজন মানুষ আজকে যুক্ত আছেন এবং যার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি। আমার ডিরেক্ট শিক্ষক ছিলেন আপনি। এটা আমার জন্য পাওয়া, এবং আমিও তোমাকে নিয়ে অনেক গর্বিত, কারণ তুমি এখন বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম কুড়াচ্ছ। এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। অনেক অনেক ভালো লাগলো আজকে আপনাকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। শুরুতে একটু জানতে চাই আপনার সম্পর্কে। নর্মালি আমরা আপনার কাজ দেখে থাকি, কিন্তু এই যে কাজের পিছনে একজন ব্যক্তি মানুষের জীবনটা আসলে কেমন ছিল, পথ চলা কেমন ছিল, আজকে সেই গল্পটা শুনবো। একদমই ছোটবেলায় ফিরে যেতে চাই। বরিশালে জন্ম, বেড়ে ওঠা কেমন ছিল? আসলে প্রথম কথা হচ্ছে যে এখনকার সময় মানুষ আসলে শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে অনেকটাই হুমড়ি খায়, বা ওই জিনিসগুলো অনেক সময় ভাইরাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আসলে খুবই অপ্রস্তুত, কারণ হচ্ছে যে দেখা যায় যে আমি খুব গুহাবাসী টাইপের মানুষ। তো ছোটকালেও আমি খুব গুহাবাসী টাইপেরই ছিলাম, চুপচাপ ছিলাম। মানে হয় না যে বাচ্চারা একটু খেলাধুলা করে, ছোটাছুটি। তো আমার দেখা যেত যে আমার মা বলতেন যে আমাকে কোথাও বসায় রাখলে আমি নাকি ওখানেই বসে থাকতাম। আবার বন্ধু বান্ধবরা হয়তো ফুটবল খেলছে, একটু বড় হওয়ার পরে আমি ওই বলের পিছনে ছুটতে পছন্দ করতাম, কিন্তু বলটার পায়ের নাগালে পেতাম না। তো এই ধরনের আর কি। তো মানুষ দেখতে খুব ভালো লাগতো যে সবাই খেলা করছে, বাবা মারা নিয়ে আসছে, বা কোনো একটা হয়তো পাগল টাইপের একটা ভিক্ষুক, সে ওই দূরে বসে বসে খেলা দেখছে, আমিও তাকে অবজার্ভ করছি। এই দেখাটাই আমার কাছে একটা প্রিয় খেলা ছিল। আচ্ছা। বরিশালের মানুষ কি আসলে একটু কবি টাইপের হয়? যেমন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ বরিশালের সন্তান ছিলেন। কি মনে হয়, একটা প্রভাব কি আছে? কি জানি না, কিন্তু বরিশাল তো আসলে ওই যে বলে না ধান শালিকের গাঁও এবং নদী, তো সেই জায়গা থেকে একটা প্রভাব পড়তেই পারে। তবে আমার আসলে বরিশালে কখনো থাকা হয় নাই। আমার আব্বার যেহেতু বদলির চাকরি ছিল, সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় দেশের থাকা হয়েছে। চমৎকার। এবং আপনি তো ঘরের ছোট সন্তান, সেই হিসেবে নিশ্চয়ই অনেক আদর প্রশ্রয় পেয়েছেন বাবা মার। হ্যাঁ, অবশ্যই পেয়েছি। এবং দেখা গেছে যে আমি কখনো আমার বাবা মার খাইনি। দেখা গেছে যে আমার বড় ভাইকে হয়তো কোনো কারণে আমার বাবা মারতে গেছে, আমি হয়তো তাকে বাঁচাতে গেছি, সেই উদ্দেশ্যে হয়তো দু একটা চড়থাপ্পড় খেতে পারি। তো এছাড়া কখনোই মারধরও খাইনি। তো সেই জায়গায় বলা যায় যে অবশ্যই খুব আদরের সন্তান। আপনার বাবা কি করতেন? আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তো সেই জায়গা থেকেই আসলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিটা হয়েছে। এবং আমরা যতটুকু জানি আপনি 6-7টা বোধহয় স্কুল পাল্টিয়েছেন। তার মানে 6-7 জায়গাও চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ। অভিজ্ঞতাটা একটু শুনি, কেমন ছিল? আসলে বদলির চাকরির কারণে আমার আব্বার দেখা যেত যে বদলির চাকরির কারণে কোথাও হয়তো 3 বছর, কোথাও 2 বছর। তো ওই জায়গায় ওনার যখন বদলি হতো, তখন আমারও বদলি, বা স্কুলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ, সব বন্ধুদের সাথে একটা খুব সুন্দর সম্পর্ক, সেরকম একটা সময় বদলি চলে যেতে হবে, মনটা খুব খারাপ হতো। মানে সবসময় সে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন, ব্যাপারটা কেমন? না, সেটাই আসলে এখন ভাবলে অবাক লাগে যে তখন খুবই মনটা খারাপ হতো যে এই বন্ধুদের সাথে মাত্র আমার একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এখন ওদের ছেড়ে চলে যাব। তো কিন্তু এখন ভাবলে যেটা ভাবি যে এই চলে যাওয়াটাই আসলে আমার মধ্যে হয়তো এই যে লেখক সত্তা তৈরি করেছে, বা বৈচিত্র্যতা এনে দিয়েছে, যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এবং সেই জায়গার মানুষগুলোকে দেখার সুযোগ করে দিয়েছে। সেই সুবাদে যদি একটু জানতে চাই যে বরিশালে কতদিন থাকা হয়েছিল জন্মের পরে? বরিশালে আসলে কখনোই থাকা হয় নাই। বরিশাল মেডিকেলে আমার জন্ম হয়েছে। তো এরপরে তো আসলে ওই যে যেটা বললাম যে আব্বার চাকরি সূত্রে যেখানে প্রথম কোথায় যাওয়া হয়েছে, আমার ঠিক আসলে প্রথম কোথায় ওই জায়গাটা তো আসলে মনে নাই। সম্ভবত চট্টগ্রামে ছিল বোধহয় ওই সময় আমার আব্বার জন্ম। আমার মানে আব্বার বদলি আর কি। আচ্ছা, আপনার জন্ম, বাহ। তো আমার তো ওই সময়ের কোনো স্মৃতি আসলে মনে নাই, কিন্তু পরবর্তীতে আমি চট্টগ্রাম গিয়েছি এবং খুবই ভালো লেগেছে। চট্টগ্রামের মানুষও যেমন ভালো, জায়গাটাও তেমন। তো এটি আর কি। প্রথম স্কুল কোথায় ছিল? প্রথম স্কুল ছিল হচ্ছে বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা মনে আছে।
ক্লাস 1-এ ক্লাস 1-এ বা কতদিন পড়লেন? ক্লাস 1-এ না আরো কোনো একটা আমার ঠিক মনে নেই, কারণ আমি কেজি 1-এ ভর্তি হয়েছিলাম বরগুনার পরে পটুয়াখালীতে। পটুয়াখালীর স্মৃতিটা আমার একটু বেশি মনে আছে। সেটাও তো বরিশালে, সেটাও পটুয়াখালী বরিশালের দিকে পড়েছে। বরিশাল এবং কুয়াকাটার খুব কাছে Right, একটা এলাকা। হ্যাঁ, সেখানে কতদিন ছিলেন? পটুয়াখালীতে প্রায় 3.5 বছর। কেমন ছিল আসলে সেই সময়ের শৈশবটা? খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। মানে আমার মনে আছে যে পটুয়াখালীতে আমাদের মানে শীতের সময় তো আসলে অনেক কুয়াশা, একটা বিশাল মাঠ ছিল। তো খুব সকালে আমি কোনো একজন শিক্ষকের বাসায় মাঝে মধ্যে যেতাম। তো যাওয়ার সময় যে কুয়াশা ভর্তি মাঠটা যে পাড়ি দিতাম, আমার কাছে খুব ভালো লাগতো যে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু যত যাচ্ছি তত একটু একটু করে চোখে আবছাটা পরিপূর্ণ বা পরিষ্কার হচ্ছে। তো এই স্মৃতিগুলো খুবই এখনো আমি ভাবি এরকম একটা ব্যাপার। এই জিনিসগুলো না আসলেই দারুণ আনিস, তাই না? ছোটবেলার জিনিসগুলো আমরা এখন কেন যেন ফিরে পাই না। সেটাই। এবং আমার মনে আছে যে আমার একটা বন্ধুর কথা বলতে হয়, যে ওই বন্ধুটা আসলে তো মফস্বলের আমরা সবাই, তো সেই জায়গা থেকে খুব যে বড় লোক বা ধনী তা না, কিন্তু আমার মনে আছে যে আমাকে একটা প্লাস্টিকের ঘড়ি দিয়েছিল আমি যখন ওখান থেকে আসি, এবং আমি ওই গাড়িতে বসে ফেরার সময় ঘড়িটা দেখছি প্লাস্টিকের, এবং আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, যে বন্ধুটাকে আর কখনো হয়তো পাবো না। তো আজ অবধি আসলেই দেখাও হয় নাই। তো আমার চোখে আসলে আমার বন্ধুটার বয়স ওই 6.5, 7 যেরকম ছিল ওরকমই রয়ে গেছে। জীবন আসলে আমার মনে হয় অনেক সময় অনেক নিষ্ঠুরতা করে আমাদের সঙ্গে। সেই জীবনের গল্প আরো শুনবো, তবে আপনার যে ভবিষ্যতে পরবর্তীতে কি কাজ করা হয়েছে সেইগুলো আমরা একটু দর্শকদের শুরুতে জানিয়ে আসতে চাই। দর্শক, টেলিভিশন খুললে বিভিন্ন নাটকে নাট্যকারের ক্রেডিট টাইটেলে যে নামটি দেখা যায় তিনি শফিকুর রহমান শান্তনু। এই নাট্যকার ধারাবাহিক ও একক নাটক সহ এ পর্যন্ত 5 শতাধিক টিভি নাটক লিখেছেন, যেগুলো বিটিভি সহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেলেও প্রচারিত হয়েছে। ডাঙ্গুলি, ভালোবাসার উল্টোপিঠ, টার্মিনাল, বাতিঘর, গপ্প, পাল্টা হাওয়া, ধান শালিকের গাঁও, ছলে বলে কৌশলে, সোনার শেকল, সেকেন্ড হ্যান্ড, 3 কমরেডস, ইতি তোমার মা, কাতান শাড়ি, অবাক যোগসূত্র, তৃতীয় বিবাহবার্ষিকী তার উল্লেখযোগ্য নাটক। একসময় গান লিখেছেন ব্যান্ড সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু, এসআই টুটুল সহ অনেকের জন্য। লেখালেখির শুরুটা গল্প দিয়ে। ইতোমধ্যে তার ভিন্ন স্বাদের উপন্যাস খামসূত্র, গবলিন, আমি অদ্ভুত মেয়ে পাঠকপ্রিয়তা পেয়েছে। লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। সেরা নাট্যকার হিসেবে RTV স্টার অ্যাওয়ার্ড ও আলফা তারকা পুরস্কার লাভ করেছেন তিনি। চলুন দর্শক ফিরে যাই অতিথির কাছে। যেমনটা আসলে শুনছিলাম, জীবনের গল্প শুনছিলাম, জীবনের গল্পগুলো কেন যেন অদ্ভুত রকমের সুন্দর এবং অদ্ভুত রকমের নিষ্ঠুর হয়। আর শৈশবে সে বন্ধুত্ব, সে আবেগ, সেটা কিন্তু বারবার পাওয়া যায় না, এবং আমরা শত চেষ্টা করলেও আসলে সেই আসল জিনিসটা খুঁজে পাই না। সেগুলোই শুনলাম বা শুনতে চাই যে বরগুনার পরবর্তীতে কোথায় চলে আসে? বরগুনার পরে যে পটুয়াখালী, এবং পটুয়াখালীর পরে আমরা আবার ঢাকায় এলাম। পটুয়াখালীতে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? একদম শুরুর দিকটাতে, যে কেজি 1, 1, 2 এরকমই একটা সময়। পরেই ঢাকায় চলে, পরবর্তীতে ঢাকায় এলাম। ঢাকা থেকে আবার আমরা গাজীপুর গেলাম। ঢাকায় কতদিন ছিলেন? ঢাকায়ও খুব অল্প সময়, তখন গণভবন স্কুলে পড়েছিলাম। ওইখানে আমরা 1-1.5 বছরের মতো। এবং যতটুকু জানি আপনি বোধহয় 5ম শ্রেণীতে একটা বৃত্তি পেয়েছিলেন। হ্যাঁ, তখন আমরা গাজীপুরে যে। এবং আপনি বলেছেন যে একটা ইন্টারভিউতে বোধহয় বলেছেন আপনি যে আপনি বড় হয়ে লেখক হতে চান, তাই না? ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং। মানে ওই সময়টা এটা কিভাবে আসলে আপনার মাথায় আসলো, বা এটা কি সম্ভব ওই সময়টাতে বলা? ওই সময় লেখক হওয়ার জিনিসটা তো মাথায় আসার কথা না। ব্যাপারটা হচ্ছে কি যে আমি যখন বৃত্তি পাই, ইন্টারভিউ ঠিক না, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই সময় বৃত্তি পেলে অনেক সময় পেপারে বিজ্ঞাপন ছাপা হতো যে শান্তনু বৃত্তি পেয়েছে, বৃত্তি পেয়েছে। হ্যাঁ, ওই একটা চল ছিল। তো যেহেতু আমি বৃত্তি পেয়েছি, আমার বাবার তো গর্বের সীমা নাই, তো উনি বিজ্ঞাপন ছাপাবেন পত্রিকায়। তো যিনি বিজ্ঞাপনটা লিখবেন, ওটার শেষে লেখা থাকতো যে উনি বড় হয়ে ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, এরকম কিছু লেখা থাকতো। তো আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম একটা কিছু দিয়ে দেই। তো আমি চিন্তা করে দেখলাম যে ডাক্তার হতে গেলে তো আসলে অনেক পড়ালেখা করতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে তো পড়ালেখার শেষ নাই। তো আমার কেন জানি মনে হলো ওই সময় আমি আবার ওই যে শিশু একাডেমিতে বিভিন্ন ছবি আঁকা বা বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেতাম, গল্পের বই পড়তাম। তো আমার কাছে কেন জানি মনে হলো যে লেখক হতে গেলে তেমন একটা পড়ালেখা করা লাগে না। তা আমি বললাম আপনি দিয়ে দেন, লেখক হতে চাই। তো উনিও দিয়ে দিলেন, লেখক হতে চাই। তো ওইভাবেই আসলে পত্রিকায় বিজ্ঞাপনটা ছাপা হলো। এবং মজার ব্যাপার হচ্ছে, ছাপা হলো শান্তনু বৃত্তি পেয়েছে, সব লেখাই ঠিকঠাক, উপরের ছবিটা আমার বদলে একটা 2 বেনিওয়ালা মেয়ে।
তো কি যে কারণে দুঃখজনক। আমি খুবই হতাশ হয়ে গেলাম যে এইটাকে, তো কিন্তু লেখাটা তো পুরোপুরি আমার। আচ্ছা তো এরপরে অনেক আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করা শুরু করলো যে তুমি কি লেখো, কি লিখতেছো। তো তখন দেখলাম আমি তো আসলে ওই সময় একটা লাইনও লিখি নাই নিজের থেকে। তো যেটা হলো যে মনে হলো যে ইজ্জত তো রক্ষা করতে হবে, সেই ইজ্জত রক্ষা করার উদ্দেশ্যে আমি একটা গল্প লিখে ফেললাম। আচ্ছা ঠিক আছে, ক্লাস তো 5 এ ক্লাস 5 এ না, ক্লাস 5 এ তো বৃত্তি পেলাম, ক্লাস 6 এর কথা বলছি। তো গল্প লিখে ফেললাম, সেটাও আবার আরেক কাহিনী যে গল্পটা। তো কি কাহিনী ছিল, মানে কি বিষয়ের উপর? কাহিনীটা ঠিক ওরকম মনে নাই, কিন্তু গল্প লেখার পেছনে যেমনই ছিল আমাদের ক্লাস 6 এ মানে কো এডুকেশন ছিল, ছেলেমেয়েরা একসাথে পড়া। এক মেয়েকে দেখে ওই বয়সী যা হয় ইস্টে পাকা ছেলে, মহা প্রেমে পড়ে গেলাম। তো আমি একটা প্রেমপত্র লিখে ফেললাম, ওই ক্লাস 6 এর ছেলে, এবং মেয়েটি করলো কি যে সেই প্রেমপত্রটা প্রধান শিক্ষকের কাছে দিয়ে দিয়েছে। আচ্ছা তো প্রধান শিক্ষক আমাকে ভীষণভাবে শাসন করলেন। তো সবাই চলে যাওয়ার পরে আমাকে বললেন তোর লেখাটা ভালো, তোর লেখার হাত ভালো, তুই লিখিস না কেন? তো ওইখান থেকে আমার প্রেমের ইতি, আর অন্যদিকে লেখা শুরু। প্রেম পত্রের কথা শুনছিলাম, মানে প্রধান শিক্ষকের কাছে প্রেম পত্র, ব্যাপারটা এমন হয়ে গেছে। অনেকটা তাই, যে যাকে মুগ্ধ করার জন্য দেয়া তার বদলে প্রধান শিক্ষকের মুগ্ধতা। তো লেখালেখি শুরু করলাম, এবং আমার আর ওই কোনো মেয়েদের দিকেই আর তাকাই না, নিয়ম করে ক্লাসে যাই, মাঝে মধ্যে একটু ভাবেলে লেখালেখি করি। ওই যে আমার মনে হয় যে আমার প্রথম বন্ধু ছিল নির্জনতা, কারণ আমি কোনো একটা নির্জন স্থানে বসে থাকতে আমার দেখা যেত যে বেশি সময় কাটাচ্ছি বা ভালো লাগতো। তো এইটি আর কি। আর এই প্রেমের ইতিটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। সেটা ছিল এরকম যে আমার বদলে ওই মেয়ের বাবা বোধহয় বদলি হয়ে যায়, মেয়েটা স্কুল ছেড়ে চলে যায়। তো যাওয়ার আগে সে আমাকে একগুচ্ছ বেলি ফুল দিয়ে গিয়েছিল। তো আমি ওই বেলি ফুলগুলো হাতে নিয়ে দীর্ঘ সময় বসেছিলাম, এবং হয় না যে কেন জানি না খুব আবেগে মথিত হয়ে চোখ দিয়ে পানি পড়ছে, এই ব্যাপারটা আমার মনে হচ্ছিল যে কেন জানি না, যে খুব খারাপ লাগছিল যে খুব আপনজন কেউ চলে যাচ্ছে সেই জায়গাটা। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? ওই যে ক্লাস 7 এ হয়তো এরকমই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্লাস 7 এর সময়টার কথা। তখন কি গাজীপুর? হ্যাঁ তখন গাজীপুরে। এসএসসি কি আপনি গাজীপুর? না, এসএসসি দিয়েছি আমি বিএন স্কুল থেকে, এটা হচ্ছে ঢাকায়, বাংলাদেশ তার মানে আবার ঢাকায় ব্যাক করা। হ্যাঁ, ঢাকায় ওই এসএসসি দেওয়ার সময় পরবর্তী মানে ওই সময়কার 3 বছর আমরা ঢাকাতেই। এসএসসি তে গিয়ে কোন সাবজেক্ট আসলে বাছাই করেছিলেন? সেটাও আরেক মজার ঘটনা। এই যে এই লেখালেখি এবং প্রেমিক সেই জায়গা থেকে যে ছেলেটা ক্লাস 5 এ বৃত্তি পেল, সেই ছেলেটা ক্লাস 8 থেকে 9 এ ওঠার সময় বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হলো। আচ্ছা, তো তাও কিরকম যে প্রথমে দেখলাম যে আমি এই বিশেষ বিবেচনায় উত্তীর্ণ কথাটা লেখা দেখে আমি ভাবলাম যে এটা কিভাবে বাসায় নিয়ে যাব। ঠিক আছে, কারণ আমি অঙ্কে ফেল করতাম, বরাবরই অঙ্কে ফেল করতাম। আমার মজার ব্যাপার হচ্ছে আমি দেখতাম থাকে না ওই যে বললাম ইসরে পাকা, যে কোন শিক্ষক অঙ্ক প্রশ্নটা করেন, তো তার কাছে গিয়ে প্রাইভেট পড়বো। তো যিনি করেন তার কাছে প্রাইভেট পড়লে হয়তো উনি একটা শর্ট সাজেশন দিবেন, সেখান থেকে অঙ্কে পাস করার একটা চান্স থাকতে পারে। তো তারপরে দেখা যেত যে অঙ্কে 100-তে 12। তো বিশেষ বিবেচনা ছাড়া তো আমার উপায় নাই। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে ক্লাস 9 এ উঠে আমি চিন্তা করলাম সায়েন্স নেওয়া মানেই হচ্ছে যে অঙ্ক, বিজ্ঞান। তো আমি করে গেলাম একদম সুন্দরভাবে, আমি হিউম্যানিটিসে চলে গেলাম। তো এবং সেখানে আমার কাছে যেটা মনে হয় যে মোটামুটি সাফল্যের সাথেই, যেটা সাধারণ মানুষ বলে, সেইভাবেই উত্তীর্ণ হয়ে গেলাম প্রথম বিভাগ পেয়ে এসএসসি-তে। এবং সেটা হচ্ছে বিএন স্কুলে। তার পরবর্তীতে কলেজ জীবনটা? কলেজ ছিল নটরডেম কলেজ। আচ্ছা, নটরডেমে কিভাবে চান্স পেল? যে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হলো সেই ছেলেটা আবার নটরডেমে, মানে আপনার জীবনটি আসলে টুইস্ট দিয়ে ভরা। না, সেই ছেলেটা বলতে কি যে আসলে আমরা এখনকার সময়ে অনেক বলে না যে অনেক সিনেমায় যে আসলে যার যেদিকে আগ্রহ আছে, তো আমার কাছে মনে হয় যে অঙ্কের হিসাবটা আমি আজকেও আসলে মিলাতে পারি না। মানুষ বলে না আসলে জীবনের হিসাব মেলানো বা কোনো একটা অঙ্ক, এখন আমার কাছে মনে হয় যে একটা ওই যে তেল লাগানো একটা গাছ, সেখান থেকে একটা বানর কেন উঠবে, আর ও পড়ে গেলে আমার কি? তো সেই হিসাবটা কেন আমার করতে হবে? তো আমার কাছে মনে হয়েছিল যে আমি যে আসলে হিউম্যানিটিস বেছে নিয়েছি, এইটা আমার জন্য ভালো ছিল, কারণ এইটা আমার পড়তেও আরাম লাগতো। এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি এসএসসিতে রেজাল্ট ভালো হয়েছিল, নটরডেমে ভর্তি পরীক্ষা দিতেও সমস্যা হয় না, বা ভর্তি পরীক্ষায় খুব ভালোভাবেই উত্তীর্ণ হয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকেই নটরডেমে। কেমন ছিল নটরডেমের জীবন? খুবই ভালো ছিল। নটরডেমের ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে জীবনের একটা স্বর্ণ অধ্যায় ছিল নটরডেম বিভিন্ন ক্ষেত্রে। আমাদের ওই সময় ফাদার বেঞ্জামিন ডি কস্টা ছিলেন, তো উনি একটা কথা মাঝে মধ্যেই বলতেন যে তোমরা যখন বাসে যাবা, তোমরা আমাদের নটরডেমে কিন্তু কোনো ইউনিফর্ম ছিল না, অন্যান্য কলেজে যেরকম ইউনিফর্ম থাকে, বর্তমানে আছে অবশ্য। তো বলতো যে তোমাদের কিভাবে চিনবে, তোমাদের আচার আচরণ থেকে। তো তোমরা বাসে গেলে তোমরা একটু দাঁড়াবা, একজন বয়স্ক মানুষকে বসতে দিবা, উনি তখন জিজ্ঞেস করবে যে তুমি কোথায় পড়ো বাবা।
তারপরে বলছিল যে তোমরা বড় হয়ে হয়তো কোনো সরকারি অফিসে যাবা বা বড় বড় চাকরিতে ঢুকবা, খেয়াল রাখবা যে কোনো একটা মানুষ যেন তোমার দ্বারা হয়রানির শিকার না হয়। হ্যাঁ, যতটা পারো মানুষের উপকার করবা, মানুষ যাতে জিজ্ঞেস করে যে স্যার আপনি কোথায় পড়েছেন, ভাই আপনি কোথায় পড়েছেন। তো আসলে এই শিক্ষাগুলো আমার কাছে মনে হয়েছে যে আজীবনের শিক্ষা। এবং খুব দারুণ করে বললেন, তাই না আনিস, যে আমাদের শিক্ষাটা আসলে এইভাবে হওয়া উচিত। সেটাই। কিন্তু আফসোস আমরা হয়তো ওইভাবে পাই না। নটরডেমে 2 বছর ছিলেন এবং এইচএসসি পাশ করলেন। এবং এই নটরডেমে কি আসলে আপনার গান লেখা শুরু? হ্যাঁ, নটরডেমে ঠিক না, আসলে এটা স্কুল থেকেই। আমি ওই যে বললাম যে টুকটাক লেখালেখি শুরু হয়ে গেল, তো প্রেমপত্র দিয়ে শুরু, সেখান থেকে গল্প। ওই স্কুলে থাকতে আমার বিভিন্ন পত্রিকায়, ওই সময়কার যেসব পত্রিকা ছিল, সাপ্তাহিক 2000, বিচিত্রা, রহস্য পত্রিকা, এইসব বিভিন্ন পত্রিকা আমার গল্প ছাপা হতো। মজার ব্যাপার হচ্ছে আমি কিশোর, কিন্তু আমার গল্পগুলো একটু বড়দের জন্য, কারণ ওই যে ইচ্ছে পাকা হওয়ার কারণে বিভিন্ন বড়দের বইগুলো পড়তাম। ও পড়ার পরে হতো কি যে আমার মনেও কিছু ভাবনা আসতো, সেই ভাবনা থেকে গল্প লিখে ফেলতাম। কি ধরনের গল্প লিখতেন? প্রেমের গল্প কি বেশি? না, প্রেমের গল্প একেবারেই না, খুব জীবনমুখী। ওই যে প্রেমে একবার ব্যর্থ হয়ে জীবনমুখীতে চলে গেলাম, ঠিক আছে? তো খুবই জীবনমুখী একটা গল্প লিখেছিলাম, আমার মনে আছে, মন খারাপের দিন। এটা একটা পাগলের গল্প। আরেকটা গল্প লিখেছিলাম দুঃখ দুয়ারি, এটা রহস্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল ওই সময় 2000 সাল বা তার কিছু আগে, তো 99-তে সম্ভবত। তো ওটা ছিল একটা নিশিকন্যার গল্প। এরকম মানে আমার নিজেরই অবাক লাগে যে আমি একটা কিশোর, কিন্তু কি ধরনের গল্প লিখছি। তো ওই সবচেয়ে বেশি ভালো লাগতো আপনার? প্রচুর বই পড়তাম। মানে আসলে আমাদের বিনোদন বলতে তখন একটাই ছিল, বই পড়া আর গান শোনা। কারণ এই দুইটার বাইরে তো আসলে কিছু ছিল না, বা ইন্টারনেট ছিল না। তো বিভিন্ন ধরনের বই পড়তাম। আপনার আমাদের দেশের হুমায়ুন আহমেদ অসম্ভবপ্রিয় ছিল, 3 গোয়েন্দা, মাসুদ রানা, তারপরে আমরা সেবা প্রকাশনী থেকে প্রচুর অনুবাদ বের হতো। আমার এখনো মনে আছে এরিক মারিয়া রিমার্ক আমার খুবই পছন্দের রাইটার। তারপরে এরকম বিভিন্ন হেনরি রাইডার হ্যাগার্ড। তো এদের লেখাগুলো পড়ার পরে কিভাবে জানি একটা নিজের মধ্যেই একটা পরিবর্তন বা বোধের যে জায়গাটা, এটা মনে হতো যে কোথাও একটা বদল হয়ে গেছে, আগের আমিটা আর নাই। এবং লেখক হওয়ার একটা আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছিল, যে আমি চাইলেই আসলে আপনি হতে পারবো না বা আপনি হতে পারবো না, কিন্তু একজন লেখক চাইলেই অন্যের জুতোয় অনায়াসে পা গলিয়ে দিতে পারে। তো এই যে অন্যের মধ্যে ঢুকে যাওয়াটা, এই প্রসেসটা আমি খুব এনজয় করতাম। তো সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয়েছে যে লেখালেখিটা শুরু হয়ে গেল, এবং ওই সময় গান লেখারও শুরু। এবং গান লিখতে গিয়ে তো এক পর্যায়ে আয়ুব বাচ্চু, প্রয়াত শিল্পী, তার কণ্ঠে আপনার লেখা গান কেমন ছিল আসলে? শুনি সেই অভিজ্ঞতা ছোট্ট করে। সেটাও আসলে আমার জন্য খুব বিস্ময়কর অভিজ্ঞতা, কারণ ওই সময় আমাদের আয়ুব বাচ্চু, জেমস, তারা ওই সময় লিভিং লিজেন্ড। তো তাদের গান শোনা বা তাদের কনসার্টে যাওয়া একটা বিশাল ব্যাপার। আমি অবশ্য ওই সময় কোনো কনসার্টে যেতে পারি নাই, কারণ একটা কনসার্টের টিকিটের যে মূল্য, ওইটা মানে আমার কাছে ছিল না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু আমি যেটা করলাম কি, একদিন আমি তখন শুনতাম কি আয়ুব বাচ্চু সাউন্ড গার্ডেনে গান রেকর্ড করেন। তো সাউন্ড গার্ডেনের একটা স্টুডিও, তো আমি করলাম কি ওখানকার ফোন নাম্বার, TNT নাম্বার জোগাড় করে একদিন বিকেলবেলা ফোন দিলাম, 5টা 5:30 এরকম সময়, এবং আমি তাকে চাইলাম যে আমি তার সাথে একটু কথা বলতে চাই। তো উনিও ফোনটা ধরলেন, উনি সৌভাগ্যবশত ছিলেন। তো সেই জায়গা থেকে উনি বললেন ঠিক আছে। আমি আবার বললাম যে আমি শান্তনু, বিএন স্কুলে পড়ি, ক্লাস 9-এ, আমি কিছু গান লিখেছি। আমার কাছে এখন ভাবলে খুব অবাক লাগে যে এই মানুষটা, আসলে আমরা বলি না যে বড় মানুষেরা যে কতটা সাধারণ বা মাটির মানুষ হয়ে থাকে, আমি তার মধ্যেই এটা প্রথম দেখতে পাই যে উনি চাইলে কিন্তু অবহেলা করতে পারতেন, কিংবা বলতে পারতেন ঠিক আছে পরে, আচ্ছা ঠিক আছে দেখবো, বা একটা স্কুলের বাচ্চা ফোন দিয়েছে, এটা অবিশ্বাস্য না? উনি বললেন কি যে তুমি আসো একটু এরকম অমুক বিকেলে বা এসে অমুক দিনে আসো। তো আমি আবার গেলামও। আমার মনে আছে যে আমি হাতে লেখা 10টা গান নিয়ে আমি তার কাছে গিয়েছিলাম, এবং এই যে ঠিক আপনারা যেভাবে বসে আছেন, একটা সোফায় উনি বসে আছেন, আমাকে বললেন বসো, আমি পাশের সোফায় বসলাম, আমার হাত থেকে গানগুলো নিয়ে মানে তাৎক্ষণিকভাবে উনি পড়লেন, এবং একটা একটা করে পড়তেছেন আর বললেন কি আমি এই গানগুলো করব। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো আমার তো মানে আমার মনে হচ্ছে যে হয়তো মানে স্বপ্ন দেখছি, যে কেউ চিমটি কাটলে হয়তো বোঝা যাবে যে এটা ছিল স্বপ্ন। তো এবং সেটাই বাস্তব হয়ে গেল। আমি যখন নটরডেমে ফার্স্ট ইয়ারে, মানে একদম জাস্ট ভর্তি হয়েছি, তখন একদিন উনি ফোন করে বললেন যে আগামী সপ্তাহে একটা মিক্সড অ্যালবাম বের হচ্ছে, সেখানে তোমার 2টা গান আছে। তো এইভাবেই আসলে শুরু। শুটটা কে করলেন গানের? ওই গানটা ছিল হচ্ছে কেউ ভালোবেসে কাছে টানে নামে একটা গান। এটা ওই সময় লেখা, যে এভাবে কেউ আসে কেউ চলে যায়, মনের ঘুড়ি ওরে মনের জানালায়, কেউ ভালোবেসে কাছে টানে, কেউ ভুল বুঝে দূরে রাখে,
কারো আপন কারো পর এই আমি কার, এরকমই একটা কথা ছিল। এবং আপনি তো বোধহয় প্রচুর গানও শুনতেন। প্রচুর গান শুনতাম, এবং এই গান শুনে আমার মা আবার আমাকে বলতেন তুই আসলে কার। আমি সবার, এটা বলতেন নিশ্চয়ই। আমি আসলে তেমন কিছু বলতে পারিনি, কিন্তু আমিও ভাবতাম যে এই আমি কার। বাট সেই বয়সে আপনার আসলে এত সাহসিকতা, আয়ুব বাচ্চুর মতো একজন লিজেন্ড শিল্পীকে নক করা, এটার আসলে প্রশংসাই করতে হয়। জানি না, কিন্তু মনে হয়েছিল যে গানগুলো লেখার পরে আমার বন্ধু বান্ধবদেরও একটা লাই ছিল যে তারাও বলতো যে তুই তো ভালো লিখিস, তো ওই জায়গা থেকেই মনে হয় সাহসটা পেয়েছিলাম। যখন প্রথম আপনার লেখা গান প্রকাশিত হলো আয়ুব বাচ্চুর কণ্ঠে, ওই সময় আপনি ছিলেন নটরডেমে। স্কুল বা সবাই জানতো, বাসায় জানতো যে আপনার লেখা গান প্রকাশিত হয়েছে। তখন আয়ুব বাচ্চুর কাছ থেকে আসলে কেমন অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছিলেন? না, খুবই ভালো, খুবই ভালো। ওই যে বললাম যে আমি একজন এত বড় একজন মানুষ, তো এরকম একটা সামান্য কিশোরকে উনি কিন্তু বিভিন্নভাবে এড়িয়ে যেতে পারতেন। তো উনি শুধু এড়িয়ে তো জানি নাই, উল্টা উনি আমার গানগুলো করেছেন এবং আমার সামনেই বসেই বলছেন যে গানগুলো আমি করব। তো ওনাকে আমি অবশ্য বলেছিলাম যে আমি পেশাদারিভাবে লিখতে চাই ওই সময়ই। তো উনি আবার আমাকে বলছিলেন না না না, পেশাদারিভাবে লিখো না, মাঝে মধ্যে লেখা এইটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এর কোনো ফিউচার নাই। একদম খুব সরাসরি উনি বলতেন। কিন্তু আমার মধ্যে মানে হয় না যে মানুষের কিছু, ওই যে সক্রেটিস বলেছে নিজেকে জানো, তো আমার নিজেকে জানার উপলব্ধিটা এরকম ছিল যে আমি আসলে অন্য কিছু পারবো না, এইরকম একটা ফিল আমার মধ্যে তৈরি হয়েছিল লেখালেখিটা ছাড়া। লেখালেখিও যে খুব ভালো পেরেছি বা করছি তা না, কিন্তু আমার মনে হচ্ছে এই কাজটা ছাড়া আসলে আমি তেমন কিছু পারবো না। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যে যদি কিছু করতে হয় এইটা করেই আমাকে বাঁচতে হবে। চমৎকার। আসলে আয়ুব বাচ্চুর কথা বলছিলেন, একজন প্রকৃত শিল্পী। তিনি তো একেবারে বেশ কাঠখড় পুড়িয়ে একটা পর্যায়ে আসলে গিয়েছেন, লিজেন্ড হয়েছেন বাংলাদেশের। আসলে এই বড় মনের মানুষগুলোই আসলে অন্য যে মন, সেটার আসলে প্রাধান্য দিতে পারেন, ঠিক না? ব্যাপারটা আসলে সেরকম। পরবর্তীতে নটরডেমের পরে কোথায় পড়াশোনা করা হলো? নটরডেমের পরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। তো সেই নিজের পছন্দের সাবজেক্ট? পছন্দের সাবজেক্ট কিনা মানে কেন বলবো না, কারণ হচ্ছে যে আমি আসলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সম্পর্কে কিছুই জানতাম না। মানে ব্যাপারটা ছিল এরকম যে ওই যে গান লেখালেখি, বিভিন্ন পত্রিকায় গল্প প্রকাশ, তো আমার নটরডেমেরই একজন কম্পিউটার সায়েন্সের টিচার, উনি জাহাঙ্গীরনগরে টিচার হিসেবে যান, এবং আমি কয়েকটা সাবজেক্টই আমার টেকার পরে উনি বলেন যে তুমি নাটকে ভর্তি হও, তোমার যেহেতু লেখালেখিটা আছে। ওই জায়গা থেকেই ভর্তি হওয়া। তো আসলে খুব যে পছন্দ করে ভর্তি হয়েছি তা না, কিন্তু হ্যাঁ, যে নাটক বিভাগে ভর্তি হওয়ার কারণে আমার লেখালেখির চোখটা আরো খুলেছে, এবং সেই জায়গা থেকে আমি অবশ্যই কৃতজ্ঞ আমার ডিপার্টমেন্টের কাছে। মা বাবা আসলে কি চেয়েছিল, তারা এই সিদ্ধান্তের কোনো বিরোধিতা করেননি? বিরোধিতা বলতে যে এটাও খুব একটা মজার গল্প, যে আমার আব্বা, আমি শুরুতেই বললাম যে উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু আমি অনেক সময় মজা করে আমার আত্মীয় স্বজন বা বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে বলি যে আমি রবীন্দ্রনাথের পরিবারে জন্ম নেই, কিন্তু রবীন্দ্রনাথ যে স্বাধীনতা বা যে সাপোর্ট তার ফ্যামিলি থেকে পেয়েছে, আমি তার চেয়ে কোনো অংশে কম পাই নাই। তো সেই জায়গাটা কিরকম যে আমি যখন এই যে নাটক বিভাগে ভর্তি হওয়ার কথা বললাম, একমাত্র আমার বাবাই বলেছিলেন যে ওর যেখানে নেক আছে ওর সেখানেই পড়ুক। আমার অনেক আত্মীয় স্বজনরা বলেছিল যে না না, ছেলে নষ্ট হয়ে যাবে, ছেলের কোনো ফিউচার হবে না, এই কাজ করেন না, কিন্তু আব্বার ওই একটাই কথা, ওর যেখানে ভালো লাগে ও পড়ুক। হ্যাঁ, তো এইটা অবশ্যই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, বা আজ পর্যন্ত আমি যে এই জায়গাটায় আছি সেটা আমি মনে করি যে অবশ্যই এর বেশিরভাগ কৃতিত্ব আমার বাবার। যে মানুষটা চুপচাপ থাকতে পছন্দ করে, যে মানুষটা লিখতে পছন্দ করে, সেই মানুষটার ইউনিভার্সিটি লাইফটা এমন জায়গায় হলো যেটা সম্পূর্ণ তার জন্য পারফেক্ট ছিল। আমরা জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেখালেখির জন্য বলা যায় যে একদম স্বর্গরাজ্য। সেই জায়গার পড়াশোনা, 4 বছরের জীবন কেমন ছিল? এটাও আমার খুবই আনন্দের একটা সময় ছিল, তবে প্রথম দিকে আমি একটু নিজের ব্যাপারে হতাশ ছিলাম। হতাশ কিরকম, ধরেন আমি তো তখন লেখালেখি করছি, তো মজার ব্যাপার হচ্ছে ওই যে হয় না যে বড় কিছুর সামনে গেলে মানুষ স্তব্ধ হয়ে যায়, আমার মধ্যে স্তব্ধতা ভর করেছিল। আমি যেহেতু খুব নিয়মিত লিখছি, নিজের মতো করেই তো লিখতাম, তো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে দেখা গেল যে প্রথম 6-7 মাস আমি কিছুই লিখতে পারি নাই। তো এই যে লিখতে পারিনি, আমার মনে হচ্ছে যে আমার বোধহয় শেষ ক্ষমতা। তো সেই জায়গা থেকে একটা হতাশা আমার মধ্যে ভর করেছিল। ধীরে ধীরে আমি উতরেছি, এবং আমার কাছে মনে হয় এইটা আসলে আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, যে একটা জায়গা থেকে বাকবদল করে না, সেই বাকবদলটা আমার হয়েছে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। যে লেখার ধরনে পরিবর্তন বা ভাবনার পরিবর্তন, সেই জায়গাগুলো তৈরি হয়েছে। হয়তো ওই কারণেই আসলে আমার এই লেখালেখির ওই জায়গাটায় গ্যাপটা হয়েছিল। প্রথম দিকে এই যে একটা স্থবিরতা, এই স্থবিরতার কারণ কি মানে নতুন করে বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচয় হওয়া, নতুন জায়গা, নতুন টিচারদের সঙ্গে
সম্পৃক্ত হওয়া, এই বিষয়গুলো ছিল? না, এরকমও ছিল না, কারণ আমি তো আসলে ওই যে নতুন বন্ধুদের সাথে তো খুব অভ্যস্ত। বরং আমার কোনো বন্ধু দীর্ঘদিন থাকলে আমার একটু অপ্রস্তুত লাগে যে যে এই বন্ধুটা এত দীর্ঘদিন আমার সাথে কেন, রহস্যটা কি, নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। তো বরং নতুন বন্ধুতে বা নতুন শিক্ষকে সেটা সমস্যা না, কিন্তু আসলে প্রকৃতির মাঝে, মানে এরকম প্রকৃতির মাঝে তো খুব বেশি মানে দীর্ঘ সময় থাকা হয় নাই, গেছি মানে ঘুরে বেড়ানোর মতো, কিন্তু একেবারে প্রকৃতির মাঝে গেলে না মানুষের মধ্যে মানে প্রকৃতির এত বিশালত্ব, সেই জায়গাটায় হয়তো আমার মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছিল। তখন তো হলেই থাকতেন? হলে থেকেছি খুব কম, আমি বেশিরভাগ ক্লাস করতাম ঢাকা থেকেই, কারণ আমাদের তখন আবার বাসা ছিল ঢাকায়, তো আমার আব্বারও পোস্টিং ছিল ঢাকায়, তো ওই জায়গা থেকে আমি ঢাকা থেকেই বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস করতাম। তো যেহেতু আমাদের নাটক বিভাগ, সেই জায়গা থেকে আবার হলেও মাঝে মধ্যেই থাকতে হতো, কারণ অনেক সময় রিহার্সাল থাকতো, তো ওইসব ক্ষেত্রে। তখন আপনি আসলে বিশ্ববিদ্যালয় জীবনের পাশাপাশি কি ধরনের বই পড়ছিলেন তখন? বিভিন্ন ধরনের আমার মনে হয় যে রাজনীতি ব্যতীত সব ধরনের বই পড়তাম, আধ্যাত্মিক, সুফিজম বা হাত দেখার বই, বিভিন্ন ধরনের বই, মানে যেগুলাই চলচ্চিত্র বিষয়ক বইগুলো, নাটক বিষয়ক বইগুলো, তো বিভিন্ন ধরনের বই পড়া হতো। তখন ওই সময় আজিজ সুপার মার্কেট খুব বিখ্যাত ছিল, বিশেষ করে বইপত্রের জন্য, বৈচিত্র্যময় অনেক বইয়ের সমাহার ছিল। তো ওখানে ঢুকলেই দেখা যেত যে কোনো একটা বই পড়তে পড়তে ইন্টারেস্টিং লাগছে, ওইটা কিনে নিয়ে বাসায় গেলাম, কিংবা আমাদের বাসার কাছে ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র, সেখান থেকে অনেক বই আনা যেত। তো সেই পড়ার অভ্যাসটা বেশ ভালোভাবেই ছিল। আচ্ছা, সো এই যে জাহাঙ্গীরনগরে পড়লেন, ওই সময় তো আপনাদের নাট্যদত্তের সবসময় খুব স্পেশাল মানুষেরা, বলা যায় যে খুব বড় মাপের যারা নাট্যকার রয়েছে তারা ক্লাস নিতেন। আপনার সময় আপনি কাদেরকে পেয়েছিলেন? না, বড় মাপের বলতে আমাদের সবচেয়ে বড় মাপের যিনি ছিলেন সেলিম আল দিন স্যার, উনি শুধু আমাদের ডিপার্টমেন্ট না, সারা বাংলাদেশেরই বড় মাপের একজন নাট্যকার, এবং বাংলাদেশের নাট্যকারের তালিকা করতে গেলে ওনার নাম একেবারেই প্রথম সারিতে থাকবে। তো আমার খুবই সৌভাগ্য যে আমি সেলিম স্যারের সেই সান্নিধ্যটা পেয়েছিলাম আমরা যারা, এবং আমরাই বোধহয় শেষের দিকে, আমরা যখন মাস্টার্সে তখন উনি চলে গেলেন। তো সেই জায়গা থেকে তার সান্নিধ্য পাওয়াটা আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগে পড়াটা সবচেয়ে বড় অর্জন ছিল আসলে সেলিম আল দিন স্যারের সান্নিধ্য পাওয়া, তার ক্লাসগুলো পাওয়া। খুবই মজা করে উনি এই ক্লাসগুলি নিতেন। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন যে তার একটা কোর্স আমেরিকান নাটক, এখন উনি হয়তো ওই কোর্সের কোনো পুরো সময়টা চলে যাচ্ছে, কোনো ক্লাসের খবর নেই, হঠাৎ করে একদিন পরীক্ষার বেশ কিছুদিন আগে করিডোরে তার সাথে দেখা, এই তোরা ওই অমুক ব্যাচ না, হ্যাঁ তোদের সাথে আমার কোর্স আছে, হ্যাঁ আছে স্যার। তো স্যার বলতেন আজকে সন্ধ্যা 6টায় তোদের সাথে আমার ক্লাস। তো দেখা যেত যে জাহাঙ্গীরনগরের গাড়িগুলো 5টার সময় চলে যাচ্ছে ঢাকার দিকে, আমার যেহেতু ঢাকায় থাকতাম, আমি ঢাকায় চলে যাব, এখন 6টার সময় ক্লাস, তার মানে আমার আজকে থেকে যেতে হবে। আমরা 6টার সময় যথারীতি আসতাম, এসে দেখতাম স্যার নাই, বাসায় ফোন দিতাম, ভাবি ধরতেন, বলতেন যে স্যার তো ঘুমাচ্ছে, মাত্র উঠেছে, আসতেছে তোমাদের সাথে ক্লাস নিবে। উনি সন্ধ্যা 7টার সময় আসলেন, এবং আমাদের যে পাঠ্যসূচিটা ছিল সেই অনুযায়ী না পড়িয়ে ওই নাট্যকারের কোনো একটা ঘটনা, যে উনি তার বন্ধুদের নিয়ে ভূত দেখতে গেছেন, এখন এই যে ভূত দেখতে যাওয়ার পরে তাদের সারা রাতের যে মজাগুলো, তারা কি কি অ্যাডভেঞ্চার করছে, সেগুলো যখন বললেন, তখন দেখা যেত যে পাঠ্যসূচিতে তার ওই একটা নাটকের বদলে আমরা লাইব্রেরি থেকে তার সম্পূর্ণ জীবনী বা তার অন্যান্য যে নাটকগুলো আছে সেগুলো পড়ার জন্য একটা অনুপ্রেরণা পেতাম। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে একজন শিক্ষকের, যে একজন শিক্ষক শুধু তার সিলেবাসটা আমাদের দেখিয়ে দেননি, তিনি দেখিয়ে দিয়েছেন আমাদের একটা দুয়ার খুলে দিয়েছেন। তো এই জায়গাটা আমার নিজের কাছেও আমি মনে হয় যে সিলেবাসের মধ্যে থাকার চাইতে একজন শিক্ষার্থীকে যদি চোখটা খুলে দেওয়া হয়, সে নিজেই সিলেবাসটা তৈরি করে নিতে পারবে বা তার পৃথিবীটা গড়ে নিতে পারবে। তো সেই জায়গাটা আমার মনে হয়েছে যে স্যারের কাছ থেকে আমি আসলে এই ধরনের খ্যাতিমান মানুষের সান্নিধ্য পাওয়া আসলে ভাগ্যের বিষয়, এটা আসলে আপনি পেয়েছেন। কত সালের কথা সেটি আসলে? এটা তো 2003-04 এরকম একটা সময়। আর তখন কি আপনি পাশাপাশি লেখালেখি করছেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমি টিভি নাটক লিখছি। বাহ। তো আরেকটু পরে আর কি, কিন্তু এটা আসলে কিভাবে সুযোগটা পেলেন টেলিভিশন নাটক লেখার? সুযোগটা বলতে কি, যে আমি যে নাটক বিভাগে পড়ি, তো এক ডিরেক্টরের সাথে পরিচয়, তো উনি যখন শুনলেন যে আমি নাটক বিভাগে পড়ি, তো উনি আমাকে বললেন যে একটা গল্প দাও। তো আমি একটা গল্প দিলাম, উনি চ্যানেলে নিয়ে গিয়েছিলেন এবং সামহাও গল্পটা পাসও হয়ে গেল। তো আমাকে আবার বললো যে তোমার গল্প তো পাস হয়ে গেছে, এখন স্ক্রিপ্ট লিখে দিতে হবে। এবং গল্পটা কিন্তু সিঙ্গেল নাটক না, মানে হয় না যে প্রথম নাট্যকাররা যে একটা সিঙ্গেল নাটক দিয়ে শুরু করে, আমার প্রথম নাটকটাই ছিল একটা ধারাবাহিক নাটক 26 পর্বে। এটা কি এটিএন বাংলায় প্রচারিত? এটা এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল, কিন্তু এটা প্রচারটা হয়েছিল আবার পরে। প্রথম নাটক সেই হিসেবে ছিল ডাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই ডাঙ্গুলি আসলে কি নিয়ে? ডাঙ্গুলিটা ছিল 5 বন্ধুর গল্প, এবং ওই সময়কার যারা শিল্পী ছিলেন ইয়াং স্টার, আমাদের অপূর্ব ভাই, আরিফিন শুভ, সজল, এরকম তিন্নি,
তাদেরকে নিয়ে 5 বন্ধুর একটা গল্প, সোহান খান। তো তাদের তাদের বিভিন্ন জার্নির গল্প আর কি। তো এটা ছিল ডাঙ্গুলি গল্প। সেটা আপনি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় লিখেছিলাম। তাহলে তো বন্ধু বান্ধবরা তো ভীষণ এপ্রিশিয়েট করতে, আপনি স্টার বলা যায় তখনকার সময় নাকি? এই যে গল্প লিখছেন পড়াশোনা করা অবস্থায়, টেলিভিশনে সেটা প্রচারিত হচ্ছে, নিশ্চয়ই সেটা অন্য একটা মাত্রা দেয়। না, হতে পারে, কিন্তু আসলে আমিও ওইভাবে ভাবি নাই, বা আমার বন্ধু বান্ধবরা এটাকে যে খুব একটা বড় করে দেখা ব্যাপারটা, মানে ওরকম কিছু মনে হয় না। মনে হয়েছে যে এই কাজটা করতে আনন্দ পাচ্ছি, এইটাই আমার কাছে বড় অর্জন মনে হয়েছে, যে একটা বড় কিছু করে ফেললাম বা এরকম কিছুই আসলে মনে হয় নাই সত্যি কথা বলতে। তো এই নাটকটা প্রচার হয় চ্যানেল 1-এ, এরপরে আর কি ওই ডাঙ্গুলির অন্য বসন্ত নাটকটা প্রচার হয়। এ পর্যন্ত মোট কয়টা নাটক প্রচারিত হয়েছে আপনার? তো 5 শতাধিকের উপরে। আমার ধারাবাহিক নাটকই প্রায় 50টার উপরে ধারাবাহিক নাটক, আর সিঙ্গেল নাটক বা টেলিফিল্ম 7 পর্বের এগুলো মিলে 5 শতাধিক নাটক হয়ে যাবে। এই যে নাটক লেখা, এখানের মধ্যে কি আপনি নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারেন, নাকি দর্শক যারা রয়েছেন তাদের চাহিদার কথা অনেক বেশি মাথায় রাখতে হয়? দুইটাই, আসলে দুইটাই। যখন প্রথম দিকে নাটক লিখতাম তখন নিজের মতো করে একটা লেখা, আর এখন যখন লিখি তখন আসলে দুইটাই কাজ করে। কিরকম, অনেক সময় ফরমায়েশি গল্প আসে, তো কোনোটা যদি মনে হয় যে না এটা আসলে লিখতে পারবো বা লেখার মতো জায়গা আছে, সেই জায়গাটা লিখি। আবার কোনো ফরমায়েশি গল্প হয়তো মনে হচ্ছে যে না এই গল্পটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। আমাদের সেলিম স্যার একটা কথা বলতেন যে যেই বেটা দেখে সেই বেটা লেখে। তো আমি যে গল্পটা দেখতেই পাই না সেই গল্পটা তো আসলে আমি লিখতে পারবো না। তো যেমন একবার একজন বলল যে একজন মা মোনাজাত করছে, উপর থেকে তার ছেলে পড়ছে। তো একটা সিনেমার গল্প নিয়ে আমার সাথে বসলেন, তো আমার আসলে এটা পুরোটা আমি দেখতে পাচ্ছি না, বা দেখলেও খুব উইয়ার্ড লাগছে, আমি আর ওটা লিখতে পারলাম না। হয়তো অন্য কেউ লিখেছেন, করেছে, কিন্তু আসলে যেই গল্পটা আমি দেখতে পাই না সেটা ফরমাইশি হলেও তো লেখা সম্ভব না। এইটাই। এবং পাশাপাশি দুই ধরনের গল্পই আসলে লেখা হয়, যে যখন হয়তো দেখা যায় যে আমাদের এখন অনেক ক্ষেত্রে শিল্পীর নামটা বলে দেওয়া হয় যে অমুক শিল্পী, তখন তাকে নিয়ে ভাবতেও আবার সুবিধা হয় যে অমুক শিল্পীর ম্যানারিজমটা কিরকম বা তাকে কি ধরনের গল্পে দর্শকরা চায়, সেটা ভেবে নিয়ে লিখতে গেলে কিছু ইতিবাচক দিকও আছে। এই যে সবসময় প্রতিনিয়ত লিখে যাচ্ছেন, এমন হয় আসলে রাইটিং ব্লক হচ্ছে আপনার, বা আপনি লিখতে পারছেন না, এই ধরনের ক্রাইসিস কি ফেস করেছেন? প্রচুর ফেস করেছি, এবং তখন এমন হয় যে মনে হয় যে মরে যেতে পারলে ভালো, এতটাই হতাশা লাগে। তো এসব ক্ষেত্রে আমি আসলে করি কি, ঘুরতে যাই কোথাও। পারিপার্শ্বিক বিষয়ের কারণে কি এমনটা হয়? আমি ঠিক জানি না, তবে পারিপার্শ্বিক বিষয় ছাড়াও আমার মনে হয় যে আসলে বেশি লেখা তো ঠিক না। মানে বেশি লিখলে হয় কি যে রিপিটেশনের একটা ভয় থাকে। দ্বিতীয়ত যে আসলে নতুন চিন্তা আনা, কারণ প্রত্যেকটা ভাবনাই যে ইউনিক হবে তা তো না। তো কিন্তু যেহেতু লেখালেখিটাই আমার পেশা, সেই জায়গা থেকে আমাকে লিখতেও হয়েছে। তো এখন চিন্তা করলে দেখি যে আসলে না, লেখার পরিমাণটা একটু কম হলে হয়তো আরেকটু বেটার লেখা আমি হয়তো দিতে পারতাম, কিংবা নাও দিতে পারতাম, জানি না। কিন্তু আমার কাছে আমি যা লিখেছি সেটা নিয়ে আমার এক ধরনের আক্ষেপও আছে, আবার এক ধরনের ভালো লাগাও আছে। আচ্ছা, এই যে লেখালেখি সত্তাটাকে আপনি পেশায় রূপ দিলেন, এই বিষয়টাকে আসলে আপনার নিজের যে একটা ব্যক্তিগত সত্তা, সেই সত্তাটাকে কি কোথাও একটু বাধাগ্রস্ত করে? কারণ দেখা যায় কি আপনাকে নাটক লিখতে হচ্ছে বা লিখতে বাধ্য হচ্ছেন, কি মনে হয় আসলে নিজের জায়গা থেকে? একটা ব্যাপার কি, যে নাটক লেখায় বাধ্য করা বলতে কি, যে আমি চাইলেই কিন্তু একটা নাটক লিখতে পারবো না। মানে আমার ওই ভাবটা আসতে হবে। মানে এটা যদি কাপড় কাচা হতো, যে আমি একটু সাবান দিয়ে দিলাম, অটোমেটিক্যালি কাপড়ের ময়লাটা দূর হয়ে যাচ্ছে, আমি কাপড়টা ধুয়ে ফেলতে পারছি। কিন্তু লেখালেখিটা আসলেই তো সেরকম না। মানে আমার মাথা থেকে একটা শব্দ বের হবে না যতক্ষণ না পর্যন্ত আমার মন থেকে না আসবে। তো সেই জায়গা থেকে বাধ্য হওয়া না, যে কোনো লেখা লিখতে গেলেই আসলে ওই যে আমার যেটা কথাটা, যে আমি চোখের সামনে আসলে ওই দৃশ্যটা দেখতে পাই, তো দেখার পরেই আমার কাছে মনে হয় যে না, এখন আমি এটা লিখতে পারবো। সো ওই বাধাগ্রস্ত ব্যাপারটা আমার আসে নাই, যেটা আমি নিজে থেকে বিশ্বাস করি নাই, সেই জিনিসটা আসলে আমি লিখি নাই। তো এইটাই আর কি, কিন্তু বাধাগ্রস্ত হই নাই কখনোই। আচ্ছা, চমৎকার। এবং এর পাশাপাশি কি আপনার লেখালেখিও চলছিল? এবং আমি যতটুকু জানি যে লেখালেখির মধ্যে একটা দীর্ঘ গ্যাপ ছিল আপনার। আচ্ছা, না, লেখালেখির মধ্যে দীর্ঘ গ্যাপ ছিল না ঠিক। যেটা হচ্ছে যে আমার প্রথম বই বের হয় 2003 সালে। তো আমি নাটক লেখার কারণে দেখা গেছে যে বইপত্রের দিকে আর যাওয়া হয় নাই, বা বই আর লিখি নাই। ওই যে আমি বললাম না যে আমার বিভিন্ন পত্রিকায় গল্প ছাপা হয়েছিল, সেই গল্পগুলো দিয়ে 2003 সালে একটা বই বের হয়েছিল, গল্পের বই, এবং যথারীতি নতুন লেখকের বই,
20-25 কপিও বিক্রি হওয়া দুষ্কর। তো সেই থেকে মনে হলো যে বইটই তো আসলে মানুষ পড়ে না। আসলে তা না, ব্যাপারটা হচ্ছে যে বই মানুষ নিশ্চয়ই পড়ে, কিন্তু সেই পড়াটা হচ্ছে তাদের পছন্দের লেখকদের। তো আমি তো আর সেই পছন্দের তালিকায় নেই, যে কারণে একজন নতুন লেখকের বই কয় কপি বা বিক্রি হবে। কিন্তু ওই হতাশা ওই মনে ওই সময়টায় কাজ করেছিল। পরবর্তীতে একটা দীর্ঘ সময়ের গ্যাপ ছিল, বোধহয় 16-17 সালের দিকে একটা প্রকাশনা থেকে বলেছিল যে তারা 7 নাট্যকারের গল্প নামে একটা বই বের করবে। ওই আবার নতুন করে আবার শুরু করা, মানে তারা আমাকে আমন্ত্রণ জানায় যে একটা গল্প দেওয়ার জন্য। তো ওই 7 নাট্যকারের গল্পে আমাদের মাসুম রেজা ভাই থেকে শুরু করে বিভিন্ন আমাদের সময়ের এখনকার যারা নাট্যকার আছে তাদের 7 জনের 7টা গল্প। তো ওই গল্পর বইটায় যখন আমি গল্পটা দেই, তখন প্রকাশক আমাকে বলেছিলেন যে আগামী বছর আপনার একটা একক বই চাই। তো ওই সময় আমি আসলে পরের বছর আমি একটা হরর থ্রিলার লিখে ফেলি। হরর থ্রিলার লিখলেন, প্রথমবারের মতো লিখলেন, কেমন আসলে ছিল অনুভূতি? এবং আমার মনে হয় এটাই সেই বইটা। হ্যাঁ হ্যাঁ, গবলিন। মানে আমার মাথায় একটা ব্যাপার কাজ করেছিল যে আসলে আমার বই তো চলেই না, বা কয়জনই বা পড়বে। তো সেই জায়গা থেকে ভাবলাম যে একটু অন্য ধরনের কিছু লিখি, যেটা লিখতে মন চায়। তো আবার প্রকাশকও যেহেতু বলেছে যে আপনার বই চাই, তো সেই জায়গা থেকে মনে হলো যে এই জনরাটায় লিখতে ইচ্ছা করলো, এবং লেখাটাও দেখলাম তরতরি এগিয়ে গেল। তো সেই জায়গা থেকে আসলে এই হরর থ্রিলার বইটা লেখা। এবং এই নামটা খুব পরিচিত বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের কাছে, বিকজ কোরিয়ান একটা সিরিজের জন্য হয়তো বা গবলিন নামটা অনেক বেশি জনপ্রিয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি আসলে এটা জানতাম না। আমি বইটা লেখার পরে আমি চিন্তা করছিলাম যে শয়তানের একটা ভিন্ন রূপ নাম কি হয়। তো গুগল করে বা বিভিন্ন বইটি দেখে দেখে হঠাৎ দেখলাম যে গবলিন নামটাও হয়। তো ওই জায়গা থেকে আসলে এই গবলিন নামটা আমার দেওয়া। পরবর্তীতে অনেকে বলেছেন যে এরকম একটা জনপ্রিয় সিরিজ আছে। তো আমি যেহেতু এটা জানতামও না, দেখিও নাই, একেবারে ভিন্ন কনসেপ্টের। এই বইটার বিষয়বস্তু কি কাল্পনিক নাকি বাস্তবতার মিশের আছে? বাস্তবতা মিশানো, এবং মজার ব্যাপার হচ্ছে এটা হরর থ্রিলার হলেও আসলে এটার মধ্যে আমাদের এই যে সমসাময়িক সময়ে খেয়াল করে দেখবেন যে আমাদের মানুষের মধ্যে কিন্তু অনেক পৈশাচিকতা আছে। তো আসলে ওই পৈশাচিকতাটাকেই আমি দেখাতে চেয়েছি যে চমৎকার। আরেকটা বই দেখতে পাচ্ছি আমরা, কেউ কখনো পুরনো হয় না। নামটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, কেউ কেউ পুরনো হয় না। হ্যাঁ, কেউ পুরনো হয় না। দুঃখিত। চমৎকার। আসলে কি তাই? আমার তো মনে হয় তাই, যে কিছু মানুষের কাছে কিন্তু, মানে প্রত্যেকটা মানুষের কাছেই কিছু কিছু মানুষ থাকে যারা কখনোই পুরনো হয় না। যারা হারিয়ে যায় জীবন থেকে, তাদের বিষয়ে তাদের জন্য তো তাই। খেয়াল করে দেখেন যে মানে আমি যে আমার কথাই বললাম, এরকম প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু মানুষ তো রয়েই যায়, তাই না? যারা হারিয়ে গেলেও তারা কিন্তু সেই হৃদয়ের মণিকোঠায় থেকেই যায়। বিষয়টা কি অনেকটা প্রথম প্রেমের মতো, যেটা আমরা আসলে আজীবন ভুলতে পারি না? আচ্ছা, যাই হোক, এটার বিষয়বস্তুটা আসলে কি? এইটা আসলে একটা রোমান্টিক থ্রিলার, এবং এখানে 5-6 জন মানুষের গল্প। তো গল্পগুলো এমন ভাবে এসেছে, আমরা ছোটকালে একটা খেলা খেলতাম না, যে একটা গানের কলি, এবং গানের কলিটা যেখানে শেষ হয় সেই শব্দটা দিয়ে আবার পরের জন গান করে। তো এই উপন্যাসটার ধরনটা ছিল এরকম যে একটা চরিত্র তার গল্পটা বলছে, এবং সে যে জায়গাটায় তার গল্পটা শেষ করছে, যে চরিত্রের উপরে সেই চরিত্রটা ওইখান থেকে পরবর্তী গল্পটা টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে 6-7টা চরিত্র তাদের গল্পটা টেনে নিয়ে গিয়ে আসলে বইটা প্রস্তুতটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, নামটা সবচেয়ে বেশি সুন্দর। হ্যাঁ, একদম। নদী পেরোলেই 7 তারা। 7 তারা, এটা কি কোনো জায়গার নাম? নিশ্চয়ই 7 তারা একটা কাল্পনিক নাম, তো সেই জায়গা থেকে আমার দেয়া। আচ্ছা। এবং প্রত্যেকটা নাম আমার মনে হয় যে কোনো কিছুর নামটা অনেক বেশি সুন্দর। প্রথম আমাদের যে কোনো বই, যে কোনো সিনেমা, যে কোনো নাটক নাম দিয়েই হয়তো বা অনেক বেশি টানে, এবং আপনার প্রত্যেকটা নামই ভীষণ সুন্দর। এবং নাম বাছাই করতে গিয়ে কি আসলে কোনো সমস্যা হয়? মাঝে মাঝে এমনটা হয় যে আমরা আসলে নামটা ঠিক করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নাম বাছাই করার জন্য আসলে মানে নামটা এখন এই যে শুনতে যত ভালো লাগছে, কিন্তু নামটা পাওয়ার জন্য কতবার যে ভুরু কুচকাতে হয়েছে, দাঁত মুখ খিচাতে হয়েছে, সেই জিনিসটা। তবে একটা কথা বলতে চাই যে এই গবলিন বইটা লেখার পর থেকে আমি, এই যে আমার যে কয়েকটা বই আপনি দেখলেন, তো সেই জায়গাটা যে গবলিন বইটা লেখার পরে এই বইটা ওই বছরই রকমারি বেস্টসেলার লিস্টে ছিল, এবং প্রথম 20-এর মধ্যে এটা 12-13 নম্বরে এই বইটা ছিল। তো এই যে বইটা অনলাইনে প্রচুর বিক্রি হয়ে গেল, সেই জায়গা থেকে আসলে প্রকাশকরা পরবর্তীতে আসলে বইগুলো চেয়েছে, এবং যে কারণে আসলে আবার মানে নাটক লেখার পাশাপাশি নিয়মিত বই লেখার আমি চেষ্টা করেছি, যে প্রতি বছর বইমেলা অন্তত একটা বই লেখা যায় কিনা। তার মানে খুব শীঘ্রই তো আবারও বইমেলা আসছে। শীঘ্রই বলা যায় না, 6 মাস আরো পরে বেশ কিছুদিন আছে। তখন আপনার নতুন বই আসবে? আমি এখনো বলতে পারছি না। মানে আমার ক্ষেত্রে হয় কি, যে আমি 3টে উপন্যাসের মুখটা লিখে রেখেছি, যে প্রথম একটা প্যারা
বা 2 পাতা বা 1.5 পাতা, এরকম 3টে উপন্যাসের জন্য 3টে শুরু লিখে রেখেছি, কিন্তু আমি নিজেই আসলে থিতু হতে পারছি না যে এগুলাই শুরু করব বা এখান থেকেই শুরু করব নাকি অন্য কিছু লিখবো। তো আমার ক্ষেত্রে হয় কি যে অন্যান্য অনেক লেখকরা পুরো গল্পটা মাথায় নিয়ে তারপরে লিখতে বসেন। আমার যেটা হয় সেটা হচ্ছে যে কোনো কিছু লেখার ক্ষেত্রে যে প্রথমে আসলে কিছু একটা সিচুয়েশন আমার মাথায় আসে, সেটা নিয়ে আমি লিখি, তারপরে গল্পের চরিত্রগুলোই আসলে আমাকে টেনে নিয়ে যায়। তো যতক্ষণ না পর্যন্ত ওরা আমাকে না টানছে ততক্ষণ পর্যন্ত আসলে লেখার শক্তিটা আমি পাই না। তো আমরা আরেকটা বই দেখছি, আশা করি যে যদি পাই অবশ্যই। নিঃসন্দেহে। কয়েকজন একা। বাহ, এটাও ভিন্ন একটা নামের মধ্যে একটা অন্যরকম লেখার আসলে বিশেষত্বটা আসলে কি? প্রত্যেক লেখকের একটা আলাদা স্বকীয়তা থাকে, আপনি কোন বিষয়টাকে ফোকাস করেন? আমার আসলে আমি যা দেখি আমার কাছে মনে হয় যে সেই দেখা পৃথিবীটাই আমার মতো করে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আমাদের সমাজের যে অসঙ্গতি, মানুষের মধ্যে সম্পর্কের যে অসামঞ্জস্যতা, এই জিনিসগুলোই আসলে ঘুরে ফিরে চলে আসে। শূন্যতা, তো অসহায়ত্ব, তো এই জিনিসগুলোই আসলে ঘুরে ফিরে আসে। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা লেখক বা পৃথিবীর যে সাহিত্যকর্ম, সেই জায়গায় যদি আমি দেখি, দেখা যায় কি যে আমরা কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি এবং পরবর্তীতে সেই জিনিসটা খোঁজার যে চেষ্টাটা এবং দিন শেষে বা গল্পের শেষে সেই জিনিসটা খুঁজে পাওয়া, কিন্তু খুঁজে পাওয়া এই যে হ্যাপি এন্ডিং, এই হ্যাপি এন্ডিং এর পরেও মানুষের মধ্যে একটা নিঃসঙ্গতা কাজ করে। তো আমি আসলে ওই নিঃসঙ্গতার জায়গাটাই ধরতে চাই সবসময়। চমৎকার করে বললেন। এই যে লেখালেখি করছেন, প্রত্যেকটা বই আসলে আমাদের কাছে সন্তানের মতো, ঠিক আছে? তো এই যে বই লেখালেখি পাশাপাশি আপনার টেলিভিশন নাটকের জন্য আপনার লেখালেখি, কোন বিষয়টা আপনাকে অনেক বেশি টানে? দুইটাই। আমি যখন নাটক লিখি তখন নাটকও আমাকে মানে ভীষণভাবে লিখতে আমার আগ্রহ থাকে বা আমি মজা পাই, আরাম পাই। তো আবার উপন্যাসের ক্ষেত্রেও তাই, বা যে কোনো লেখালেখি, ইভেন একটা কবিতা বা গানও যদি আমার কোনো একটা কবিতা, তো আসলে ওইভাবে মানে কবি অনেক বড় ব্যাপার, কিন্তু কবিতার মতো 2-4 লাইন যখন মাথায় আসে খুব একটা আরাম হয়। তো আমার কাছে মনে হয় এই আরামটাই আসলে জীবনের মানে লেখালেখিতে ভালো লাগাটা যে কোনো জনরাতেই হতে পারে। আপনি যেটা মনে করেন গান লেখার বিষয়টা সেই যে শুরু করেছেন ক্লাস 9-এ, এখনো কি চলমান নাকি এখন? না, একেবারেই না। এখন হচ্ছে যে খরচ বাঁচানোর জন্য দেখা যায় টিভিতে নাটক লিখছি, টিভির ওই নাটকের জন্য একটা টাইটেল সং লাগবে, তো খরচ বাঁচানোর জন্য অনেক সময় ডিরেক্টরই বলেন যে এটা একটা টাইটেল সং লিখে দেওয়ার জন্য, তো হয়তো টাইটেল সং লিখে দিলাম। এরকম বেশ কিছু নাটকের টাইটেল সং লিখে দিয়েছি। একটা হৃদয় খানে একটা কিছুদিন আগে একটা ধারাবাহিক নাটকে একটা টাইটেল সং গেয়েছেন। এরকম অনেকই মানে নাটকের টাইটেল সং এখন লেখা হয়, এখন আর ওইভাবে আলাদাভাবে গানের জন্য গান আর লেখা হয় না। ছোট পর্দা থেকে যদি বড় পর্দায় যাই, বড় পর্দার জন্য লেখালেখি করার নিশ্চয়ই আপনার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, দেখা যাক ব্যাটে বলে মিললে হয়ে যাবে। দেখা যায় যে আসলে যেমন কিছুদিন আগে একটা যৌথ বাংলার অর্থাৎ 2 বাংলা একটা যৌথ সিনেমার জন্য একটা কথা চলছিল। তো কথার এক পর্যায়ে একটা কথা বললেন যে এটা তো আপনার ভাগ্য যে আপনি একটা বড় জায়গায় কাজ করছেন। তো আমার কাছে মনে হলো যে অর্থাৎ এই কথাটা বলে উনি বললেন যে টাকা পয়সার আর দরকার কি বা রেমুনারেশনের আর দরকার কি। তো এই জায়গাটা আমার কেন জানি ভালো লাগলো না। তো আমার কাছে মনে হলো যে কিছু কিছু ভাগ্য আসলে সুযোগ হারাতেও জানতে হয়। তো এরকম অনেক সময় ব্যাটে বলে না মিললে হবে না। বললেন খুব বাস্তব একটা কথা বললেন আসলে, যেটা আমাদের বলা যায় যে ইন্ডাস্ট্রির বাস্তব একটা চরিত্র। আমরা প্রপার সম্মান হয়তো বা আরেকটু শিখলে ভালো হয়। আসলে একজন শিল্পীর তো সম্মানটুকুই, তাই না? তো সেই সম্মানটুকু যদি একজন শিল্পী না পায়, তো তাহলে তো আসলে তার কাজ করার তো আর কোনো মানে থাকে না, আগ্রহও থাকে না, ভালো লাগাও থাকে না। এই যে দীর্ঘদিনের একটা যাত্রা, নিজে শিখেছেন এবং বর্তমানে অন্যদেরকে শিখেছেন, আপনি একজন তরুণ, আপনি তরুণদেরকেও শিখিয়ে থাকেন, শিক্ষকতা করে থাকেন বাংলাদেশের বলা যায় যে একদমই ন্যাশনাল যে ইনস্টিটিউট, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, সেখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্ক্রিপ্ট রাইটিং, নাটক লেখার উপরে আপনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেই অনুভূতিগুলো শুনতে চাই, কবে থেকে শুরু হয়েছিল, কেমন জার্নিটা আসলে? আচ্ছা, এটা আমার জন্য খুবই একটা মজার গল্প। সেটা হচ্ছে যে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই একটা কোর্স ছিল এই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, নাটক প্রযোজনা কৌশল নামে। তো এই কোর্সটা প্রায় 2-2.5 মাসের ছিল। আমরা এইখানে থেকেই আমরা এই কোর্সটা করেছিলাম। এটা 2003-04-এর ঘটনা। এরপরে আমি আমার নিজের তাগিদেই আলাদাভাবে এখানে একটা কোর্স করেছিলাম, ক্যামেরা কোর্স। তো এটা 2007-এর কথা।
এরপরে তো আসলে গণমাধ্যম ইনস্টিটিউট থেকে একটা বিরতি বা তাদের সাথে ওরকম যোগাযোগই ছিল না। তো 2012-র দিকে তৎকালীন ওই গণমাধ্যম ইনস্টিটিউটের যিনি পরিচালক ছিলেন উনি আমাকে হঠাৎ করে একদিন ফোন দিলেন, আমার নাম্বার জোগাড় করে কিভাবে যেন। তো ফোন দিয়ে বললেন যে এরকম কোন একটা ইংরেজি সম্ভবত ডেইলি সান বা কোনো একটা পত্রিকা একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল। তো ওই পত্রিকার ইন্টারভিউটা পড়ে উনি ফোন দিলেন যে তোমার তো ইন্টারভিউ পড়ছি, খুব ভালো লাগছে, তুমি আমাদের ক্লাস নাও না কেন। তো আমার যেহেতু স্ক্রিপ্ট রাইটিং এর উপরে মাস্টার্স করা এবং আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলাম এবং পরবর্তীতে আমি ওখানে টিচার নিয়োগের জন্য আমি একবার গিয়েছিলাম। তো এবং ভিসি আমাকে পিঠ চাপড়ে দিয়ে বলছেন যে তুমি তো অনেক ইয়াং, তোমার সামনে অনেক সুযোগ আছে। তো পরবর্তীতে আর সুযোগ আমার ধরা হয় নাই, কারণ হচ্ছে যে লেখালেখি নিয়ে ব্যস্ততার কারণে আসলে ওই সুযোগগুলা কখন আসছে কখন গেছে আমি নিজেই আমার ব্যর্থতা যে আমি ধরতে পারি নাই। তো যখন বললেন এই প্রস্তাবটা দিলেন যে তুমি আমাদের এখানে ক্লাস নাও, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আসবো। তো ওই যাওয়ার পরে একটা কোর্সের পর থেকে ওই স্টুডেন্টরাও দেখা গেল যে বারবার বলছিল যে স্যারের ক্লাস আমরা চাই, আরো ক্লাস চাই। এরপরে বিভিন্ন কোর্সের সাথে আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম এবং তারপরে তো নিয়মিতই আসলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে যাওয়া হয় এবং এই সেই জায়গাটা অনেক আসলে বন্ধু সুলভ, প্রত্যেকেই যাদের কথা বললেন পরিচালক থেকে শুরু করে সবাই। এবং আমি যতদূর জানি যে আপনি যাদের ক্লাস আসলে নিয়ে থাকেন সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটি রেডিও স্টেশন যারা রয়েছে তারা সেখানে থাকে, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকেও অনেকে যায় 2 দিনের বা 3 দিনের ওয়ার্কশপ করার জন্য, সেখানে আপনি ক্লাস নেন। মানে সেখানেও আবার অনেক তরুণদেরকে দেখেন, কেমন লাগে আসলে? খুবই ভালো লাগে, কারণ কমিউনিটি রেডিওর যে প্রশিক্ষণার্থীরা আসেন তাদের চোখে মুখে যেমন স্বপ্ন থাকে, একই সাথে তারা কাজের প্রতি ভীষণ প্যাশনেট, যে তারা কাজটা করার জন্যে পারলে জান দিয়ে দেয়, সেই জিনিসটা আমি দেখতে পাই। এবং এইটা আসলে তো এই ডেডিকেশনটাই তো দরকার শিল্পের জন্য। এবং আমি বিশ্বাস করি যে তারা প্রত্যেকেই ধীরে ধীরে কোনো না কোনো তাদের লক্ষ্যে পৌঁছাবে, যেমন আপনিও পৌঁছে গেছেন আপনার লক্ষ্যে। তো এই জিনিসটা আসলে সত্যি তাদের প্যাশনই তাদেরকে ওই জায়গাটায় নিয়ে গেছে। আসলে লেখালেখি এবং শিক্ষকতা আসলে মানে মনে হয় যে নিজের মনের কথাগুলো ছড়িয়ে দিতে পারছেন। এমনকি আসলে কখনো হয় যে কিছু একটা লিখতে চাচ্ছেন, কিছু বলতে চাচ্ছেন, কিন্তু সামাজিক প্রেক্ষাপট আপনাকে বাধা দিচ্ছে, আপনি পারছেন না? হয়, এরকম হয়। প্রেক্ষাপট বাধা দিচ্ছে বলতে তা না, দেখা যাচ্ছে যে আমি যদি নাটকের জন্য একটা কিছু লিখতে চাই, আমি দেখা যাচ্ছে যে নাটকের এক ধরনের চাহিদা থাকে যে আসলে এই বোকা বাক্সের মধ্যে কি দেখানো হবে তার একটা নির্ধারণ করে দেওয়া হয়। তো সেই সেন্সরশিপ থাকে, হ্যাঁ সেন্সরশিপ বা এই জিনিসগুলো থাকা যাবে না। তো ওই ভাবনাগুলো মাথায় আসলেও আসলে তখন এড়িয়ে যেতে হয়। তো কিছুটা আমার বইয়ের মধ্যে তখন চলে আসে, কারণ একজন লেখক তো আসলে এই দিক থেকে বের হতে না পারলে আরেক দিক থেকে বের হবে। তো সেই জায়গা থেকে যন্ত্রণাগুলো প্রকাশ করে, হ্যাঁ সেই দিক থেকে বই আমার আসলে সেই কথা না বলা কথাগুলো বইয়ের মধ্যেই থেকে যায়। এবং আপনার কাজের সূত্র ধরে আপনি কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, সেগুলো সম্পর্কে একটু শুনি। খুব বেশি অ্যাওয়ার্ড পাই নাই, তবে যেটা হচ্ছে যে যেমন আরটিভি স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটা একটা মা দিবসের নাটক ছিল অবাক যোগসূত্র নামে। এর আগেও আমার ইতি তোমার মা নামে একটা মা দিবসের নাটক ছিল, এটাও বেশ মানুষের কাছে জনপ্রিয় ছিল। তো অবাক যোগসূত্র নাটক থেকেই পাই আরটিভি স্টার অ্যাওয়ার্ড, এটাও একটা ভালো লাগার। এরপরে আলফা তারকা পুরস্কার একটা পেয়েছিলাম, এটাও সেরা নাট্যকার হিসাবে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে এই পুরস্কারের বাইরেও, কারণ পুরস্কার তো আসলে পেলাম একটা ক্রেস্ট হাতে ধরে একটা ছবি তোলা, এর বেশি কিছু না, হয়তো ওই রাতটা খুব ভালো যায়। কিন্তু আমি যখন বিভিন্ন জায়গায় অনেক মানুষের কাছে শুনতে পাই, এই যে একবার কিছুদিন আগে আমি ঢাকা থেকে চিটাং যাচ্ছি বাসে করে, বাসে দেখছি যে আমার একটা নাটক দেখাচ্ছে এবং সেই নাটকটা মানুষ দেখছে, এবং দেখছে এরকম ভাবে যে কিছুদিন পরে কিছু দূর যাওয়ার পরে ওই যে কুমিল্লা একটা জায়গায় থামে বাসটা, তো যখন থামাবে বলছে যে 10 মিনিট পরে বাস কুমিল্লার অমুক রেস্টুরেন্টে থামবে, আপনারা যাত্রীরা নেমে ফ্রেশ হয়ে নেবেন। যাত্রীরা বলছে যে না, পরের আরেকটা রেস্টুরেন্টে থামাও, নাটকটা আগে শেষ হোক। তো এই যে ওদের নাটক দেখার প্রতি একটা আগ্রহ দেখি, আমার মানে মাঝে মাঝে ইচ্ছা করে যে ভাই নাটকটা কিন্তু আমার লেখা, মনে মনে বলি। কিন্তু এই যে তাদের চোখে মুখে যে একটা নাটক দেখার প্রতি আগ্রহ, এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পুরস্কার। আসলে মানুষের ভালোবাসার কোনো তুলনা হয় না, মানুষের কাছ থেকে যখন আমরা ভালোবাসা পাই তখন সমগ্র পুরস্কার অ্যাওয়ার্ড তুচ্ছ মনে হয়। কাজের আগ্রহ সব। এবার ভালোবাসার প্রসঙ্গে যেহেতু আছি, আপনার পরিবারের কথা একটু শুনতে চাই, কেমন আছে ভালোবাসার মানুষগুলো? আশা করি তো ভালোই আছে, তবে একটা মানুষ তো আসলে সবসময় ভালো থাকতে পারে না, ভালো খারাপ মিলিয়েই মানুষ। তো সেই জায়গা থেকে পরিবারের মানুষ বলতে প্রথমে আমি আমার বাবার কথা বলবো। আপনি এই যে পুরস্কারের কথা বললেন, আমার মনে আছে আমার বাবা আমি একটা নাটক লিখেছিলাম সংসারে যেমন হয়।
তো নাটকটা দেখার পরে আমি বাইরে ছিলাম, আমি সাধারণত অন এয়ার দেখি না, মানে নিজের নাটক নিজে দেখতে একটু অপ্রস্তুত লাগে। তো ওই জায়গা থেকে পরে ইউটিউবে আসলে দেখি বেশিরভাগ ক্ষেত্রে নিজের নাটকগুলো। তো আমি পরে যখন বাসায় ফিরলাম, আব্বা ভাত খেতে বসছিল, তো আব্বা বলতেছে যে দারুণ একটা নাটক লিখছিস, তোকে পুরস্কার দেওয়া উচিত। তো আমি বললাম তুমি তাহলে পুরস্কার দাও, কেউ তো দিচ্ছে না। তো একটু পরে দেখলাম যে আব্বা ভাত টাত খেয়ে একটা খামের মধ্যে কিছু টাকা ভরে আমাকে দিয়ে বললো যে এই নে তোর পুরস্কার দিলাম। তো আমার কাছে মনে হয় এই যে একটা বড় পুরস্কার, ঠিক আছে। তো এই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি 2021 সালে, তিনি চলে গেছেন ওপারে। তো এই একটা খারাপ লাগা কাজ করে। আবার আমার মায়ের কথাও যদি বলি, আমার মা সবসময় যে কোনো আমার নাটক থাকলে উনি কোথাও বেড়াতে যান বা হয় এই নাটক দেখবেন, বা এই তার কাজের প্রতি একটা উন্মুখ থাকেন তার ছেলেদের। আবার আমার স্ত্রীর কথাও যদি বলি একই রকমই। ইভেন এখন আমার বাচ্চা, আমার ছেলে আছে শারফান, ও দেখি যে এই যে এখন আমি এখানে এলাম, ওর মধ্যে যে আব্বা কোথাও যাও আমি যাব। তো আসলে এই যে মানুষগুলোর মুখগুলো সকালে ঘুম থেকে উঠে দেখি, এইটা আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। বাহ, দারুণ। আপনার এই অর্জন, এই ধারা অব্যাহত থাকুক, এই আসলে এই আশাবাদী আজকে ব্যক্ত করতে চাই। এই যে পথ চলে এটা আরো অনেক অনেক দীর্ঘ হোক। একদমই শেষ মুহূর্তে চলে এসেছি, যদি মাছরাঙার দর্শকদের আপনার কিছু বলার থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। মাছরাঙার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে ভালো নাটক দেখেন, মাছরাঙায় সবসময় ভালো ভালো নাটক হয়। তো দর্শকরা যখন ভালো নাটক দেখবে তখন আসলে ভালো নাটকের চাহিদা তৈরি হবে। তো এইটাই বলবো, এবং সবাই ভালো থাকুন।